স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। জাওয়ায়েদ কান খাড়া করলেন এবার। মেয়েটিকে অবলোকন করলেন। সাবলীল ভঙ্গিতে নাম বলছে, তার মানে ক্লোজ বান্ধবী কিংবা প্রেমিকা হতে পারে। তার মানে এ মেয়ের মাধ্যমে তেপান্তরের নাগাল পাওয়ার ক্ষীণ সম্ভাবনা থাকলেও থাকতে পারে। ইদ্রিস আমতা আমতা করে বলল, ম্যাম, স্যার তো এখানে নেই। জি জানি। আপনার স্যারকে ফোন করুন। আমার কল কানেক্ট হচ্ছে না। আপনি অফিসিয়ালভাবে ট্রাই করুন প্লিজ। ওকে ম্যাম, চেষ্টা করছি। প্রথমবার রিং হলো, কিন্তু তেপান্তর পিক করলো না। দ্বিতীয়বার রিং হতেই কল উঠালো সে। বিরক্ত ভঙ্গিতে বলল, সমস্যা কি তোমার? একটু পরপর ডিস্টার্ব করছো কেন? ওনাকে বলে দাও আমি কথা বলতে ইচ্ছুক নই। ইদ্রিস কিছু বলার আগেই রোদ্দুর ছো মেরে ফোনটা হাতে নিল। এতক্ষণ লাউড স্পিকারে থাকায় তিনজনেই তেপান্তরের কথা শুনতে পাচ্ছিল। তোর কি সমস্যা? ফোন কেন ধরছিস না? তেপান্তরের বিরক্তি ভাবটুকু কেটে গেল নিমেষেই। এ তো রোদ্দুরের গলা। সে স্বর খাদে নামিয়ে বলল, তুই আমার বাসায়? আমি তোকে কল করছি, 2 মিনিট সময় দে। কুল ডাউন রোদ। ইদ্রিসের মুখ হা হয়ে গেল। জাওয়ায়েদ ইদ্রিস একে অপরের দিকে তাকালো। এটা তেপান্তর এতটা জেন্টেল স্বরে কথা বলছে। রোদ্দুর ফোন ফিরিয়ে দিয়ে আবারও সোফায় গিয়ে বসতেই ফোনে কল এলো। রিসিভ করতেই তেপান্তর বলল, সরি দোস্ত, এতদিন আমি অনেক ব্যস্ত ছিলাম তাই কল করতে পারিনি। এতটা ব্যস্ত কেউ থাকে বুঝি, যে কিনা 10 সেকেন্ড কথা বলতেও টাইম পাস না? ও তুই তো আবার সেলিব্রিটি। কথাটা রাগ করে বলল নাকি ব্যঙ্গ করলো, ইদ্রিসের বুঝে আসলো না। তবে এর প্রতি উত্তরে নিশ্চিত তেপান্তর মেয়েটিকে কথা শোনাবে ঝাঝালো কণ্ঠে। এটুকু বিশ্বাস তার বসের প্রতি রয়েছে। আমি সত্যি দুঃখিত, আর এমন ভুল হবে না। কিন্তু তুই বাসার ঠিকানা কোথায় পেলি? অব্র হেল্প করেছে। ও আচ্ছা, জরুরি কিছু? ভেবেছিলাম সপ্তাহখানেক পরে ফিরবো, কিন্তু তুই বল কি হয়েছে। কাল ফেরার চেষ্টা করব। আমার জন্য তোর ইম্পর্টেন্ট কাজ ফিরে কাল ফিরে আসতে হবে না। এবার জাওয়ায়েদ আর ইদ্রিস হতবাক হয়ে একে অপরকে ইশারা করতে লাগলেন। ইদ্রিসের এবার কান্না করে দেওয়ার জোগাড়। এই মেয়েটার সাথে বস এতটা ভালোভাবে কথা বলেন? 7টি বছর বসের সাথে কাটিয়েও কিনা তার কাছে এতটুকু স্নেহ সে পায়নি। এদিকে মেয়েটির জন্য সে ফিরে আসবে বলছেন। আমি সলো ট্যুরে এসেছি, কালই ফিরবো। তুই বল। মূলত 31শে মে অর্থাৎ 15 রমজানে বাসায় আব্বুর জন্য একটা দোয়া উৎসবের আয়োজন করা হয়েছে আশেপাশের কয়েকজন প্রতিবেশীকে নিয়ে। এত বছর এতিমখানায় কিংবা মসজিদে দোয়া উৎসব করা হলেও এবার আম্মা চাচ্ছিলেন বাসায় করতে। তার আবদার হলো তুই আর অব্র বিষয়টাকে যদি একটু তদারকি করতি। তবে আমি বলবো এত সবের প্রয়োজন নেই, যদি টাইম ম্যানেজ করতে পারিস তবে অ্যাটেন্ড করিস জাস্ট। না না, আন্টিকে বলিস আমি অবশ্যই আসবো, আর সব দায়িত্ব বুঝেও নেব। সে যেন কোনো চিন্তা না করে। 15 রমজান হলে তো হাতেও বিশেষ সময় নেই, আর তো দিন 3 তা কাজ কত দূরে গিয়েছিস? কোনো কাজই শুরু করিনি। আজ বেরিয়েছি গ্রোসারি কিনতে, তবে ভাবলাম তোর সাথে দেখা করে যাই, তাই আসা। আর কাল পরশু বাকিটা করব। অল্প অল্প করেই করতে হবে। তুই একা সামাল দিতে পারবি না সবটা। আমি একাই পারবো। না, ফোনটা লাউডে দিয়ে ইদ্রিসের সামনে ধর। অগত্যা রোদ্দুর তাই করলো। ইদ্রিস, ইয়েস বস। ম্যামকে হেল্প করো। আজ থেকে আমি আসার আগে অবধি তোমার ডিউটি হলো ম্যামের সাথে ছায়ার মতো থেকে সবকিছুতে হেল্প করা। কিন্তু বস। কোনো কিন্তু শুনবো না। বলেই ফোন রাখলো সে। ইদ্রিস ছলো ছলো চোখে তাকিয়ে রইল জাওয়ায়েদের দিকে। যে ছেলে এতবার জিজ্ঞেস করাতেও বলল না সে কোথায় আছে, সেই কিনা মেয়েটির একবার জিজ্ঞেস করাতেই বলে দিল। আবার ইদ্রিসকে হুকুম জারি করলো তার সাথে থাকার জন্য। কি এক মহা যন্ত্রণা ভাবা যায়। জাওয়ায়েদ শেখরের বিচক্ষণতা বলছে মেয়েটিকে দিয়েই কাজ হবে। এ তবে তার ছেলের একমাত্র দুর্বলতা। কান টানলে মাথা আসবে একটা প্রবাদ আছে। এবার তাই করতে হবে। তিনি বসা থেকে উঠে পরনের ব্লেজার ঠিক করলেন। গলা ঠেকিয়ে বললেন, আসে ইদ্রিস, তবে ওই কথাই রইলো। রোদ্দুরের বুঝে আসে না এত গরমে কারা এভাবে ব্লেজার পরে ঘোরে। যদিও বড়লোকের ব্যাপার স্যাপার, এদের গাড়ি বাড়ি অফিস সবটাতেই এসি সিস্টেম। রোদ্দুরও বেরিয়ে যেতে নিল, তবে ইদ্রিস হাঁক ছাড়লো। ম্যাম। রোদ্দুর পেছনে ফিরে বলল, আপনাকে আসতে হবে না, আমি একাই সামলে নেব। লিফটে উঠতে উঠতে ইদ্রিস বলল, আমার চাকরি চলে যাবে। এমন খারস বস যে কিনা আমাকে রেস্ট্রিকশনে রেখে নিজে একটা মেয়ের কথায় উঠে বসে। শেষের কথাটুকু আস্তে করে বলাই রোদ্দুর শুনতে পেল না। কিছু বললেন? না ম্যাম। রোদ্দুর রিক্সার জন্য দাঁড়াতেই ইদ্রিস বলল, ম্যাম ওয়েট করুন, আমি পার্কিং থেকে গাড়ি নিয়ে আসছি। না না, দরকার নেই।
এইটুকু পথ যেতে উবার নেব না, এত খরচা করার কোনো মানে হয় না। ইদ্রিস আজ একের পর শক খাচ্ছে। ম্যাম, উবার নয়, বসের পার্সোনাল কার। পার্সোনাল কার? হ্যাঁ, কার কালেকশন করা তো তার শখ। অলরেডি গ্যারেজে 5খানা কার রয়েছে, তবে আমার জন্য একটি বরাদ্দ। রোদ্দুর অবাক হয়ে তাকিয়ে রইল। ততক্ষণে ইদ্রিস পার্কিং এ চলে গেল। তেপান্তর উচ্চবিত্ত সেটুকু রোদ্দুর জানতো, তবে এতটা তার ধারণা ছিল না। হবে নাই বা কেন, জনপ্রিয় সব দেশি বিদেশি ব্র্যান্ডের অ্যাম্বাসিডার সে। তার উপরে বাবার অর্থ প্রতিপত্তিও বিশেষ কম নয়। এই তো শহরের আনাচে কানাচে তার বিলবোর্ড ঝুলছে। রোদ্দুরের বাসার সামনে, গলির মোড়ে, কলেজের সামনে, বাস স্টেশনে, শপিং মলে, সবখানেই তো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে বিশাল সব বিলবোর্ড। তবে এবার থেকে তেপান্তরের সাথে দূরত্ব মেনটেন করে চলতে হবে। তেপান্তরও হয়তো তার মতো মিডল ক্লাস কারোর সাথে অভ্যস্ত নয়, তাই তাকে ইগনোর করছে। তার সাথে অভ্র, অর্কিডের মতো উচ্চবিত্তদের ওঠা বসাই কাম্য। রোদ্দুরকে নেহাত বন্ধুত্বের ছুতোই ইগনোর করেও করতে পারছে না। রোদ্দুর এভাবে উপর মহলের কারোর সাথে অভ্যস্ত হতে চায় না। সে এদের ধরে উপরে উঠতে চায় না, কারণ একদিন না হয় একদিন মুখ থুবড়ে পড়তে হবে। আর যত উপর থেকে পড়া হয় ব্যথা বিশেষ ততই পাওয়া যায়। এত সব চিন্তা পেছনে ফেলে রিক্সা ডেকে উঠে বসলো সে। ইদ্রিস কার নিয়ে এসে রোদ্দুরকে পেল না। এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজেও লাভ হলো না। কোনো কুল কিনারা না পেয়ে কল করলো সে তেপান্তরকে। এবার রিং হওয়ার সাথে সাথে তেপান্তর কল উঠালো। বস বস, ম্যামকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে কি? আমি পার্কিং থেকে কার নিয়ে এসে আর ম্যামকে দেখছি না। এবার তেপান্তর ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো। তোমার মুখ দিয়ে হুটহাট বেফাস কথা বেরোয়। তার শেষ কথা তোমাদের মাঝে কি হয়েছিল? আমি তো কিছুই বলিনি। ও হ্যাঁ, আপনার কার নিয়ে কথা উঠেছিল, তবে ম্যাম অবাক হয়েছিল আপনার কালেকশনের কথা শুনে। দ্য এন্ড। ক্লান্ত কণ্ঠে বলল তেপান্তর। কিসের শেষ স্যার? তুমি আমাকে আর কল করবে না। কি করেছো জানো? স্যার, ভুল করে থাকলে সরি। এবার কি করব? কি আর করবে, সবটা ঘোলাটে করে দিয়েছো। আমাকে প্যাচে ফেলে সরি তোমার কাছেই রাখো। রোদ্দুর এখন বোধহয় ওদের ব্লকের পাশে যে সাউথ বাজার আছে সেখানে গিয়েছে। আমি ঠিকানা মেসেজ করেছি, দ্রুত তাকে খুঁজে বের করবে। ইয়েস স্যার। ইদ্রিস বেশ বিরক্ত। এই রমজান মাসে রোজা রেখে এখন কিনা এক নারীর পিছু পিছু ছুটছে সে। অভ্র অফিসে বসে টুকটাক কাজগুলো নেড়ে চেড়ে দেখলো। কাজের তেমন প্রেশার নেই, তবুও সময় কাটাতে অফিসে আসা। আজ বিকেলে সে রোদরঞ্জন যাবে। সে কিছুটা এক্সাইটেড বলা যায়। এই প্রথম সে বেড়াতে যাচ্ছে প্রায় 20 দিনের জন্য। এত বড় ট্রিপ এর আগে কখনো হয়নি। বাসা থেকে প্যাকিং করে এসেছে সে। ছোট বাচ্চাদের মতো উৎফুল্লতা কাজ করছে মনে। হঠাৎ বাবার ফোন আসায় অভ্র একটু অবাক হলো, তবুও রিসিভ করে কানে ধরলো। কেমন আছো মাই সন? আমি ভালো। তুমি কেমন আছো বাবা? আমিও আছি বেশ। তা রোজ রঞ্জন যাচ্ছ শুনলাম। মামার বাড়ি গেলে বাচ্চাদের এক্সাইটমেন্ট কাজ করে। তোমার কি অবস্থা? যদি আমি বাচ্চা নই, তোমাকে কে বললো? মিসেস চৌধুরী, আই মিন ভাবি কল করে ইনভাইট করেছেন। তুমি নিশ্চয়ই অ্যাটেন্ড করছো না? তারা তো আবার তোমার লেভেলের নয়। আত্মীয়দের সাজে নাকি? ব্যথাতুর কণ্ঠে তিনি বললেন। অব্র, যেটা সত্যি তাই তো বললাম বাবা। আমিও যাচ্ছি। বাবার এতটা পরিবর্তন অভ্রকে বিস্মিত করছে। যে লোক নিজের ব্যাপারে এতটা সচেতন, নিজের চারপাশে অর্থ প্রতিপত্তির বাউন্ডারিতে নিজেকে কোট করে রাখে, সে কিনা এত সাধারণ একটা ইনভিটেশন অ্যাকসেপ্ট করেছে। অভ্রকে চুপ করে যেতে দেখে আহাদুর রহমান বললেন। ওকে মাই সন, ক্লায়েন্টের সাথে জরুরি মিটিং আছে, রাখছি। টেক কেয়ার। ইদ্রিস হন্যে হয়ে খুঁজে অবশেষে দেখা পেল রোদ্দুরের। মুদি দোকানে দাঁড়িয়ে দোকানের সাথে বাক বিতণ্ডা করছে। এবার ইদ্রিস আরো এক কাঠি চমকালো। আজ সে কার মুখ দেখে উঠেছিল ঘুম থেকে, কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো। ম্যাম, কি হয়েছে? দোকানি কিংবা রোদ্দুর কেউ তাকে বিশেষ গ্রাহ্য করলো না। রোদ্দুর শেষমেশ রেগে ধৈর্য হারিয়ে বলল। 20 কেজি বাসমতি চাল কিনছি, তো আপনি কেজি প্রতি 5 টাকা করে কম রাখতে পারছেন না? রোজা রমজানের দিনে এতটা লাভ না করলেই কি নয়? ইদ্রিস থ হয়ে গেল মাত্র 5 টাকার জন্য। দোকানি অবশেষে হার মানল রোদ্দুরের কাছে। না, আপনার দোকানের চাল বাদে কোনো কিছুই আমার মনে ধরেনি। টাকা পরিশোধ করে ইদ্রিসের দিকে তাকিয়ে সে বলল। পিছু করছেন কেন? ম্যাম, এমন করবে না প্লিজ, আমার চাকরি চলে যাবে। আচ্ছা নিন তবে। জি ম্যাম।
চাচা এনার হাতে চালের বস্তাখানা ধরিয়ে দিন। শার্টের হাতা গুটিয়ে প্রস্তুত হলো ইদ্রিস, তবে দোকানি বস্তা তুলে দিতেই হাওয়া ফুস হয়ে গেল। মুখখানা চুপসে বাংলার পাঁচ হয়ে গেল নিমেষেই। এমনিতেই পেটে ছুঁচো ডন মারছে, তার উপরে কি এসে জুটেছে কপালে। রোদ্দুরের পিছু পিছু হাঁটতে লাগলো সে। এ দোকান সে দোকান ঘুরছে, তবে সে কিছু কিনছে না। ইদ্রিস এতক্ষণ মনের মাঝে চেপে রাখা প্রশ্নখানা করেই ফেললো। ম্যাম, মাত্র 5 টাকার জন্য দোকানির সাথে এতটা ঝামেলা করা কি ঠিক হলো? রোদ্দুর কটমট দৃষ্টি ফেলাতে মিইয়ে গেল ইদ্রিস। কে বলো মাত্র 5 টাকা? কেজি প্রতি 5 টাকা, 20 কেজিতে 100 টাকা। ইদ্রিস মুখ বাঁকিয়ে অন্যদিকে চেয়ে রইল। এই মেয়ে সাক্ষাৎ অ্যাটেম বোমা, সাবধানে কথা বলতে হবে, যখন তখন ফেটে পড়ে। ধীরে ধীরে রোদ্দুর বিশাল লিস্টের সবগুলো জিনিস ধরে ধরে পরখ করে দাম কষাকষি করে তবেই কিনলো। কোনো পরিপক্ক ছেলেকেও বাজারে চ্যালেঞ্জে চোখের পলকে টেক্কা দিতে পারবে সে। এত কিছু করেও রোদ্দুর দিব্যি হেলে দুলে গুনগুন করতে করতে আগে আগে হাঁটছে। এদিকে তার পিছু পিছু 20 কেজির বস্তা বয়ে ইদ্রিসের আত্মারাম খাঁচা ছেড়ে বাহির হবার জোগাড়। কোনো রকমের শরীরখানা টেনে টুনে এগোচ্ছে সে। রোদ্দুরের হাতে 2খানা বড় বড় বাজারের ব্যাগ থাকা সত্ত্বেও সে দিব্যি স্বাচ্ছন্দ্যে চলছে। ইদ্রিস মনে মনে আওড়ালো, এ কোনো সাধারণ মেয়ে নয়, এ রহস্যময়ী। এজন্যই বলি হঠাৎ বস জেন্টেল হলো কিভাবে? গাড়ি অব্দি পৌঁছে হাঁপ ছাড়লো ইদ্রিস। বাজারগুলো একে একে ডিকিতে তুলে রোদ্দুরকে ডোর ওপেন করে দিল। তেপান্তর আগেই অ্যাড্রেস পাঠিয়ে রেখেছিল বিধায় ইদ্রিস এ যাত্রায় একটু বাঁচল। মিনিট 10 মাঝেই রৌদ্রাঞ্জনের সামনে গাড়ি থামলো। রোদ্দুর গাড়ি থেকে নেমেই বুঝলো আশেপাশের ফ্ল্যাটের সবাই ব্যালকনি জানালা থেকে উকি ঝুঁকি দিচ্ছে। বিষয়টিতে বিশেষ পাত্তা না দিয়ে রোদ্দুর সকল কিছু নামাতে হেল্প করলো ইদ্রিসকে। ইদ্রিস অবশেষে এই মেয়ের অত্যাচার হতে মুক্তি পেল ভেবেই বুক ভরে শ্বাস নিল। মিস্টার ইদ্রিস, 31 মে আপনাকেও ইনভাইট করা হলো। আপনার বসের সাথে অবশ্যই আসবেন। আহ্লাদে গদগদ হয়ে ইদ্রিস বলল। ইয়েস ম্যাম। মেয়েটাকে যতটা কঠিন ভেবেছিল মেয়েটা ততটাও নয়, সে কেবল সচেতন। অবশেষে একটা ইনভিটেশন অ্যাটেন্ড করতে পারবে ভেবেই বেশ আনন্দ হচ্ছে ইদ্রিসের। এই যে তেপান্তর এত এত ইনভিটেশন পায়, কোনোটাই অ্যাকসেপ্ট করে না। নিজে না করুক ইদ্রিসকে তো পাঠাতে পারে, তাও না। গাড়ি ঘুরিয়ে ইদ্রিস চলে যেতেই গেট খুলে মাকে ডাকলো রোদ্দুর। বাড়ির সামনের খোলা স্পেসে একখানা কার পার্ক করা। কে এসেছে আবার? ও এজন্যই বোধহয় প্রতিবেশীরা ওভাবে পর্যবেক্ষণ করছিল। সেহেলার সাথে অভ্রকে বেরোতে দেখেই সবটা স্পষ্ট হলো রোদ্দুরের কাছে। সেহেলা বাজারের ব্যাগ তুলতে তুলতে বললেন, ইফতারের 10 মিনিট বাকি, ভেবেছিলাম তুই বোধহয় ইফতারের আগে আসতে পারবি না। রোদ্দুর আটকে উঠে জিভে কামড় ধরলো। অভ্র চালের বস্তাখানা হাতে তুলতে তুলতে জিজ্ঞেস করলো, কি হয়েছে রোদ? মিস্টার ইদ্রিস আমাকে রেখে গেলেন, তাকে ইফতার করে যেতে বলতে হতো। ইস, আমি এরকম একটা অসামাজিক কাজ করলাম কি করে? তুই এই মহান ব্যক্তির হদিশ পেলি কই? বিশাল গল্প আছে ঘরে, আশেপাশে সিসিটিভি দেখছি না। তিনজনেই হেসে দিল। একে একে বস্তা পুটলি নিয়ে ঘরে ঢুকলো তারা। এতটুকু সময়ে সেহেলা এলাহি আয়োজন করে ফেলেছেন। অভ্রের জন্য নিজ হাতে রান্না করেছেন সব বাঙালি খাবার। চিকন চালের সাদা ভাত, গরুর মাংস ভুনা, দেশি মুরগি আলু দিয়ে ঝোল, সর্ষে ইলিশ, ভাজা ইলিশ, পাতলা খেসারির ডাল, 2 পদের শাক ভাজা, সালাদ। এতটুকুতেই শেষ নয়, পায়েস রসগোল্লাও সাজিয়েছেন টেবিলে। খাবার টেবিলে হরেক পদের আইটেম দেখে রোদ্দুর ভ্রু নাচিয়ে মাকে বলল, ভাগিনার প্রতি তুমি কত যত্নশীল, এদিকে আমার পাত্তাই দাও না। সেহেলা মুচকি হাসলেন। অভ্র আগে ভাগেই টেবিলে চেয়ার দখল করেছে। ইফতার আয়োজনে সাধারণত যেগুলো থাকে তার ছিটে ফোটাও এখানে নেই। প্রথমত সেহেলা বেশ স্বাস্থ্য সচেতন মানুষ, তার উপরে অভ্রের আবদার মামিমার হাতে বাঙালি রান্না খাবে। রোদ্দুর কোনো রকমের শাড়ি ছেড়ে 3 পিস পরে আসলো। ফ্রিজ হতে কোকের বোতল আর শরবতের জগ বের করতে করতে জিজ্ঞেস করলো, অব্র কখন এসেছিস? বিকেলে। সেহেলা উৎফুল্ল হয়ে বললেন, অভ্রই তো রান্না করলো, আমরা হাতে হাতে না করলে এসব হতো না। অভ্রের পাশে চেয়ার টেনে বসলো রোদ্দুর। তবে তো টেস্ট করা অবধি শান্তি মিলবে না। অব্রের রান্নার হাত কেমন চেখে দেখতে হবে তো। অভ্র এতকাল জানতো না পরিবার মানে ঠিক কি, তবে এবার সে বেশ বুঝতে পারছে পরিবার মানে ভালোবাসা, একে অপরের প্রতি সহানুভূতি।
বিপদে দুহাতে আগলে অভয় দেওয়া, সকল পরিস্থিতিতে বটগাছের মতো ছায়া দিয়ে আভাস দেওয়া। সেহেলা যখন তাকে বাবা বলে ডাকে তখন অভ্র মায়ের ভালোবাসা অনুভব করতে পারে। মা মানে কি হয় অভ্র সেটুকু বোঝার আগেই লামহা পৃথিবী ছেড়েছিলেন। তবে সেহেলার সাথে মাঝে মধ্যে কথা বললে অভ্রের মনে হয় মা বোধহয় এমনিই হন। সেহেলাকে জড়িয়ে ধরলে সে মায়ের গায়ের গন্ধ অনুভব করতে পারে। এই অদৃশ্য এক মায়ার বন্ধন যেন। এই যে সেহেলার হাতের রান্নার স্বাদ মস্তিষ্কের শিরা উপশিরায় শিহরণ তুলছে বোধহয়। মাতৃস্নেহের সহিত রান্না করা খাবার যেগুলো কেউ কেবল অভ্রকে উদ্দেশ্য করে ভালোবেসে রেখেছেন। ভাবতেই অভ্রের চোখ জুড়ে জলেরা ভিড়ল। রোদ্দুর ছাদে লাইট সেট আপ করেছে। প্রায়শই সে একাকী ছাদে বসে রাতের সৌন্দর্য উপভোগ করে। ছাদের একপাশে সেহেলা নানা ধরনের গাছ লাগিয়েছেন। মাদুর পেতে রোদ্দুর, অভ্র, সেহেলা তিনজনেই আড্ডা দিচ্ছেন, সাথে কড়া লিকারের দুধ চা। সেহেলা বেশ কিছুক্ষণ বাদ চলে গেলেন নিচে। সারাদিন পরে এবার বিছানায় পিঠ না এলালেই নয়। চাইলে স্মোক কর। রোদ্দুরের বলা কথাটুকু কর্ণগোচর হতেই অভ্র মাথা চুলকে বোকা হাসলো। আসলে সারাদিন রোজা ছিলাম তো। বৃষ্টি হবে বোধহয়। পরিবেশ শীতল হচ্ছে ধীরে ধীরে। বাতাসের বেগে গাছের ডালপালা ভেঙে যাবার জোগাড়। রোদ্দুর কিছু না বলেই ছাদের এক পার্শ্বে গিয়ে দাঁড়ালো। এতক্ষণের হাসি খুশি মুখটাকে মুহূর্তের মধ্যেই আঁধার নেমে এলো। প্রায় মাসখানেক রোদ্দুরের ক্ষণে ক্ষণে তলপেটে ব্যথা হতো। আরো কিছু ইন্টারনাল প্রবলেম টের পাচ্ছিল। এরপর আজ থেকে 5 দিন আগে একজন নারী বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট নিল সে। ডাক্তার সব প্রবলেম শুনে তাকে 4টে টেস্ট দিয়েছিলেন। ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, 2টা আলট্রা। রিপোর্ট বার হওয়ার পরে দিন দুয়েক আগে ডাক্তারের চেম্বারে গিয়েছিল রোদ্দুর। ডাক্তার জিজ্ঞেস করলেন সে বিবাহিত কিনা। না সুযোগ মাথা নাড়াই ডাক্তারের মুখভঙ্গি পরিবর্তন হলো। চিন্তিত কণ্ঠে বললেন, জরায়ু গাত্রে বেশ কিছু ছোট ছোট সিস্ট রয়েছে। রোদ্দুর জিজ্ঞেস করলো, এসব কি ওষুধ খেলে সারবে না? খুব গুরুতর কিছু? আসলে সর্বোত্তম উপায় হলো যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলুন। ইন্টিমেসির ফলে ধীরে ধীরে এসব চিস্ট নিঃশেষ হয়। নয়তোবা আমি ওষুধ লিখে দিচ্ছি, তবে এতে সাময়িক সময়ের জন্য আপনি সুস্থ হতে পারেন, কিন্তু পরবর্তীতে বেবি কনসিভে প্রবলেম হবে। যদি আপনার বয়স 20-এর কম হতো তবে ওষুধেই সেরে যেত, বাট নাও ইউ আর ইন 70। যদিও সে ঔষধ তার এখনো কেনা হয়ে ওঠেনি। এত সব খরচের পাল্লা বহন করে নিজের প্রয়োজন বেমালুম ভুলে গিয়েছিল যেন। তাছাড়া সেহেলা এসবের কিছুই অবগত নন। কিভাবে সবটা সামলে দিবে সে? রোদ্দুর কি কখনো বিয়ে করতে চায়নি? অবশ্যই সেও চেয়েছে। প্রতিটি সাধারণ বাঙালি নারীর মতো তারও স্বপ্ন ছিল ছোট্ট চড়ুই পাখির সংসার, একজন সাপোর্টিভ পার্টনার। তবে সেগুড়ে বালি। আজ অব্দি যারাই এসেছিল প্রস্তাব নিয়ে তাদের সকলের একটাই আবদার, বিবাহের গিফট হিসেবে তারা রোদ্দুরের এই বাড়িটি চান। এরা এতটাই বোকা, এটুকু বোঝে না আজ অথবা কাল এই বাড়ি তারাই ভোগ করতে পারবে। কিন্তু এতে করে রোদ্দুর মানুষ চিনে ফেলে। তবে 25-এর পরে বিগত 2 বছরে যত প্রস্তাব এসেছে, হয় পাত্রের বয়স 38 থেকে 45-এর কোটাই, না হয় ডিভোর্সি। কিন্তু এত সবের মধ্যে মূল কথা হলো রোদ্দুর এবার যদি একজনকে বিয়ে করেও ফেলে তবে তার সাথে তো অন্যায় করা হবে, কারণ সে নিজ স্বার্থে বিয়েটা করছে। কি করবে এবার সে? এত সব মানসিক প্রেশার একা বহন করা যে ঠিক কতটা কষ্টের তা বোঝানো দায়। অভ্র সিগারেট ঠোঁটে নিয়ে ফোন করলো অর্কিডকে। তড়িৎ গতিতে রিসিভ হলো ফোন। সারাদিন আপনার ফোনের অপেক্ষায় ছিলাম উকিল সাহেব। এতটা অপেক্ষা না করলেও পারতেন। তুমি নিজেও কিন্তু আমাকে মনে করোনি। হ্যাঁ, পরীক্ষা করছিলাম আপনার। আচ্ছা, কি করছে নীলাবতী? ইউনির অ্যাসাইনমেন্ট। আচ্ছা, তুমি বোধহয় ব্যস্ত। আমি মোটেও ব্যস্ত নই। সারাদিন আমি আপনার কণ্ঠ শোনার জন্য কতটা ব্যাকুল ছিলাম সে বোধহয় আপনার আছে? মোটেও নেই। মনের খোঁজ রাখেন আমার। আপনি আমার মন ভালো করার মেডিসিন। কি কারণে তোমার মন খারাপ নীলাবতী? মন খারাপ নয়, কিন্তু বেশি ভালো তো ছিল না, এখন ভালো লাগছে। ভাবছি কি? এই দূরত্ব বড্ড পড়াচ্ছে নীলাবতী। তোমার সান্নিধ্য পেতে ইচ্ছুক বেপরোয়া মন, তাই যত দ্রুত সম্ভব তোমাকে বৈধ পন্থায় কাছে পেতে চাই। হবু শ্বশুরমশাই কি বলবো এই বিষয়টা? নীলাবতী বিয়ে করবে আমায়?
অর্কিডের গাল দুটো রক্তিম হলো, লজ্জারা ভিড়ল বোধ হয়। অভ্র বিয়ের কথা বলছে, ভাবতেই মিইয়ে গেল মেয়েটি। অজানা সুখানুভব হতে লাগলো সমগ্র আত্মা জুড়ে। আমতা আমতা করে বলল, আসলে আমার আর 1 সেন্টিমিটার বাকি। আমি চাই আগে আমার সেমিস্টার ফাইনাল হোক। তুমি সময় চাচ্ছ? আচ্ছা, এটুকু সময় তোমায় দেয়াই যায়। তবে তবে কি? এর বদলে আমি কি পাবো? কি চাই আপনার উকিল সাহেব? কেন, শুধু আসলে সময়টা গোসল করলেই হবে? ঠোঁট কামড়ে হাসলো অভ্র। এলোক রীতিমতো জ্বালিয়ে মারছে অর্কিডকে। এসব লাগাম ছাড়া কথাবার্তা বলে কিভাবে? মেয়েটা লজ্জায় কিছু বলতে চেয়েও পারল না। অভ্র বেশ বুঝলো নিরাপত্তার কারণটুকু। তবুও আরেকটু লজ্জা মেয়েটাকে দেওয়াই যায়। হাজার হোক অভ্র নিলে প্রেয়সী নীলাবতী বলে কথা। এতটুকু জ্বালাতন সহ্য করতেই হবে। ভাবছি স্মোকিং ছেড়ে দেব। উৎফুল্ল হয়ে অর্কিড জিজ্ঞেস করলো, সত্যি? কবে থেকে ট্রাই করবেন বলে ভাবছেন? বিয়ের পর থেকে অধৈর্য যুগলে সিগারেটের জায়গাটুকুতে তখন কেবল আমার বউয়ের হক থাকবে কিনা। আমি আগা করে লয়াল পারসন, তাই সিগারেট হটিয়ে দেব। ওইসব ঠুনকো নেশা বসাবে না। যখন নীলাবতীর মতো আস্ত একখানা জীবন্ত নেশার সংস্পর্শ পাবো। অর্কিড সাথে সাথে ফোন কেটে দিল। এই লোক দিন দিন সত্যি বেপরোয়া হয়ে যাচ্ছে। কল কেটে দেওয়ালে হেলান দিয়ে শটান দাঁড়িয়ে রইল সে। কান হতে ধোয়া ছুটছে যেন। অভ্র নিজের জন্য বরাদ্দ রুমে গিয়ে দরজাখানা লাগালো। রুমটা বিশেষ বড় নয়, তবে সুন্দর করে সাজানো। প্রতিটি কর্নারে মায়ের হাতের ছোঁয়া আছে কিনা। বেডের সাদার উপরে খুব সুন্দর একটি বিছানা পাতা। বেড সাইড টেবিলে মাঝারি সাইজের টেবিল ল্যাম্প পাতা। একটা কাঠের আলমারি আর কর্নার পিচ রয়েছে, যেখানে বেশ কিছু ইনডোর প্ল্যান্টস সজ্জিত। দক্ষিণা জানালায় সাদা জর্জেট কাপড়ের পর্দা ঝুলানো। সেহেলা যথেষ্ট শৌখিন মানুষ। জানালার পাশেই সোফা পাতা আছে একটা। অভ্র এগিয়ে গিয়ে জানালা খুলে সোফায় বসলো। একের পর এক ধোয়া উড়াচ্ছে সে চোখ বন্ধ করে। তেপান্তর 10:30 নাগাদ চুপচুপে ভিজে শরীরে স্টুডিওতে পৌঁছলো। যদিও কখনো এটুকু বৃষ্টিতে ভেজায় তার কিছুই হয় না, তবে পরিবেশ পরিবর্তিত হওয়ায় তার ভালো রকমের ঠান্ডা লেগেছে। নাকের ডগা লাল হয়ে আছে। একটু পরপর হাঁচি দিচ্ছে সে। শাওয়ার নিয়ে কড়া করে 1 কাপ কফি করলো সে। কফি মগে চুমুক দিতে দিতে ফোন করলো ইদ্রিসকে। ফোন পেয়ে এবার ইদ্রিস বিরক্ত হলো। বিকেলে যে খানিকটা খাটালো, তার উপরে এত রাতে কল করে ঘুমের 12টা বাজাচ্ছে। কল পিক করতে এতক্ষণ লাগে? সরি স্যার। তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছিলে? জি স্যার, তবে আপনি বোধহয় গুলিয়ে ফেলেছেন। কি? আমার দায়িত্ব আপনার সাথে ব্যান্ডের কোলাবেশন করা, অফিসিয়াল কাজে আপনাকে হেল্প করা, কিন্তু আপনি আমাকে দিয়ে পার্সোনাল কাজ করাচ্ছেন। এসব তো ফয়সালের দায়িত্ব। শাট আপ! তুমি বেশি বলে ফেলছো বলে মনে হচ্ছে না? যাই হোক, এই ফয়সাল নামটা মস্তিষ্ক থেকে মুছে ফেলো। বিশেষ করে রোদ্দুরের সামনে কখনো এই কথা বলবে না। অলরেডি গাড়ির কথা বলে ঝামেলা বাঁধিয়েছো, আবার এসব বলতে যেও না। ইয়েস স্যার। স্যার, একটা প্রশ্ন করি? বলো। আপনি ম্যামকে ভয় পান? স্টুপিড! বলেই ফোন রাখলো তেপান্তর। এদিকে ইদ্রিস বিছানায় গড়াগড়ি খেয়ে হাসছে। অবশেষে এ লোককে শায়েস্তা করার হাতিয়ার পেয়ে গেছে সে। এরপর তেপান্তর রোদ্দুরকে ফোন করলো, তবে প্রথম 2বার রিং হলেও রিসিভ হলো না। তৃতীয়বার রিসিভ করলো রোদ্দুর। শান্ত কণ্ঠে বলল, তেপান্তর এত রাতে কাউকে ফোন করাটা শোভনীয় নয়। তেপান্তর শুনে তেপান্তরের ভিতরে ধক করে উঠল। তবে বিষয়টা আসলেই সিরিয়াস। এসব নিয়ম অপরিচিতদের জন্য প্রযোজ্য, আমার ক্ষেত্রে এসব নয়। কিছু বলবি? শোন, আমি সত্যি এতদিন অনেক ব্যস্ত ছিলাম। ফোন কোনো রকম বন্ধ করে কেবল কাজ করে গেছি দ্রুত শেষ করে ফ্রি হওয়ার জন্য। এক্সপ্লেনেশন দিচ্ছিস কেন? আমি তো চাইনি, কিংবা আমি এমন কেউ নই যাকে এক্সপ্লেনেশন দেওয়া উচিত। তুই আমার কাছে গুরুত্বপূর্ণ, তাই এক্সপ্লেন করছি। না হলে তেপান্তর জাওয়াদ আছেদ কখনো কাউকে পরোয়া করে না। এতক্ষণ তেপান্তরের একের পর এক হাঁচি শুনতে পাচ্ছিল রোদ্দুর। ছেলেটা হয়তো অসুস্থ। ঋতু পরিবর্তন হলে অসুস্থ হওয়াটা অস্বাভাবিক নয়, তবে তেপান্তরের সাথে এসব বিষয়ে আলোচনা আগানোর ইচ্ছে রোদ্দুরের হলো না। সে তেপান্তরের জন্য গুরুত্বপূর্ণ কেউ হতে চায় না।
সে তো অরিত্রের কাছেও বেশ গুরুত্বপূর্ণ একজন ছিল। তবে কই, শেষটা তো রূপকথার গল্প হলো না, বরং বাস্তবতার ফেরে তার গুরুত্ব কমলো। তুই বোধহয় অসুস্থ, মেডিসিন নিয়ে শুয়ে পড়, রাত জাগা ঠিক নয়। বলেই ফোন রাখলো রোদ্দুর। তেপান্তর দীর্ঘশ্বাস ফেলে বলল, এড়িয়ে চলতে চাচ্ছিস রোদ? আদৌ পারবি? ম্যাচুরিটি ভালো, নিজের অবস্থানে সচেতন থাকাটাও দরকার। আর তোর মতো আত্মসম্মান বোধ প্রতিটা মেয়ের কাম্য। কিন্তু তাই বলে আবেগ অনুভূতিকে গলা টিপে খুন করাটা তো সঠিক নয়। অসম সম্পর্কে জটিলতা থাকে, তা সত্যি, তবে তা তো সবার জন্য প্রযোজ্য হবে না। আমি ততদিন তোর সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকবো যতদিন না তুই নিজ থেকে নিজের অনুভূতিগুলোর কাছে হার মানছিস। এরপর তোকে ছেড়ে দেব যদি সেটা ভেবে থাকিস, তবে তাও ভুল। এতে পান্ত যাওয়াত আসেদ একবার যাকে নিজের করবে বলে ভেবে নেয়, যেভাবেই হোক সে তাকে নিজের করে তবেই ক্ষান্ত হয়। সে জানে কোনো জিনিস অর্জন করতে যতটা না পরিশ্রম করতে হয়, তাকে পেয়ে গেলে তার চেয়েও অধিক যত্নে রাখতে হয়। সকাল সকাল তেপান্তর রোদ রঞ্জনে আসাতে অভ্র অবাক চোখে পরখ করছিল তাকে। সেহেলা হাসি মুখে এগিয়ে এসে তেপান্তরকে সোফায় বসালেন, বললেন, তেপান্তর, তুই আসবি রোদ্দুর আমাকে বলেনি। 3 দিন মেয়েটা ভুলো মনে হচ্ছে। অভ্রের রুমে গিয়ে একটু রেস্ট কর, আমি গেস্ট রুম পরিপাটি করছি। অভ্র তেপান্তরকে নিয়ে রুমে ঢুকতেই সিগারেটের উটকো গন্ধ নাকে লাগলো তেপান্তরের। অভ্র, তুই স্মোক করাটা কবে ছাড়বি? রুমের কি হাল করে রেখেছিস? অভ্র কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো, এরপর রুম জুড়ে এয়ার ফ্রেশার স্প্রে করলো। শীঘ্রই ছেড়ে দেব। অর্কিড দেখছি তোকে আগাগোড়া চেঞ্জ করে দিয়েছে। একে বলে নারীর মহিমা। তোমার জীবনে এবার এমন চেঞ্জ করতে পারা কাউকে দরকার বলে মনে হয় না। আর কত একঘেয়ে জীবন কাটাবে? তেপান্তর বিছানায় পিঠ এলিয়ে বলল, কে বলেছে আমার জীবন একঘেয়ে? আমার জীবনে কত কত রং তা তুই জানিস? প্রতিদিন আবার নতুন ভাবে কাটে। জানি, তবে পর্দার ওই নানা রঙের লাইটিং এর ভিড়ে আর গতকাল তোমার বয়স থমকে থাকছে না, দিন দিন বাড়ছে। ওই নিজে প্রেম করছিস ভালো কথা, এখন আমাকেও এসবে টানতে চাচ্ছিস? আমি তো সিনিয়র, এইটুকু সম্মান তো রাখ। ভালো কথা বললেও দোষ। কিছুক্ষণ নীরব থেকে অভ্র আবার বলল, আমি যদি ভুল না করি তবে তুমি রোদকে লাইক করো। ভালোবাসো কিনা জানি না, তবে ইউ লাইক হার। তেপান্তর একবার অভ্রের চোখে চোখ রাখলো, এরপর দৃষ্টি সরিয়ে ফেললো। তুই বুঝলি কিভাবে? যে কেউ তোমার চোখে রোদ্দুরের জন্য ফিলিংস বুঝবে, তার জন্য অবশ্যই তোমার সফট কর্নার আছে। সবাই বুঝলে তো হবে না, যার বোঝা উচিত সেই তো বোঝে না। তোমার ক্ষেত্রে চান্স 50-50, কারণ রোদ কখনোই এমন কোনো রিলেশন বিল্ড আপ করবে না। তুমি জানো অর্কিডের ভাই অরিত্র রোদের কলিগ ছিল। অরিত্র আফনান শেখ ফিজিক্সের প্রফেসর ছিলেন। বিগত 3 বছর রোদকে নিজের ভালোবাসা প্রকাশ করেছেন, তবে রোদ তাতে সায় দেয়নি। এর কারণ হতে পারে সে উচ্চবিত্ত। এরপর রোদ যখন নিজেকে বুঝিয়ে তাকে একসেপ্ট করতে চাইল, ঠিক তখন সে অ্যাব্রোড চলে গেল রোদকে মাঝপথে ছেড়েই। তবে এখন সে ফিনল্যান্ড নেই, মাসখানেক আগে ইংল্যান্ডে শিফট করেছে। এটা যদিও সিক্রেট, তার ফ্যামিলি মেম্বারও জানে না। এসব তুমি রোদ বলেছে? তাছাড়া অরিত্র সম্পর্কে এতটা ডিটেলস তুমি জানো কিভাবে, যেটা নাকি তার নিজের ফ্যামিলি জানো না? রোদ্দুর কিছু বলেনি। তুমি রোদ্দুরের পেছনে গোয়েন্দা লাগিয়েছ, আর অরিত্রেরও তুমি তাদের স্টক করছো। এর উত্তর তেপান্তর দিল না, কেবল বাঁকা হাসলো। অভ্র জানে তেপান্তর নিজের প্রিয় জিনিসগুলোর প্রতি অবসেসড, তবে এতটা তা তার ধারণাতে ছিল না। তার মানে অরিত্র দেশ ছাড়ার পরে এর জন্য তুমি দেশে ফিরেছ? তুমি ঠিক কবে থেকে রোদকে পছন্দ করো? আমি তাকে কেবল লাইক করি না, আই লাভ হার। কবে থেকে জানি না, এক্স্যাক্ট ডেট ফিক্স করে কি ভালোবাসা হয় নাকি? ফ্রেন্ড সাজেশনে 2023-এ রোদের অ্যাকাউন্ট এসেছিল ফেসবুকে। যদিও আমি চিনতে পারিনি, তবে মনে হচ্ছিল এটা রোদ্র হতে পারে। এরপর লুকিয়ে চুরিয়ে স্টক করেছি। তার সাথে অরিত্রের মিউচুয়াল ফ্রেন্ড আছে, আমার সাথেও আছে। আদিত্যকে মনে আছে? আমাদের সাথে পার্ট টাইম জব করতো। সে আদিত্য আর অরিত্র মেবি কাজিন। রোদের সকল পোস্টে অরিত্রের উপস্থিতি জানান দিত। তাদের মাঝে কিছু তো একটা আছে। রোদার আমি ভালো বন্ধু ছিলাম, গলায় গলায় ভাবছে এটাকে বলে। একদিনে আমরা কতবার মারামারি করে ঝগড়া বাঁধিয়ে চুল ছেঁড়াছেড়ি করতাম, তার ইয়ত্তা নেই। কিন্তু তবু দুজনের নাম দুজনের বেস্ট ফ্রেন্ডের ক্যাটাগরিতে উপরের দিকে থাকতো। ছোটবেলার বন্ধুরা সময়ের ফেরে হারিয়ে যায়, তাই না? তবে আমি চাইনি রোদ্দুর আমার জীবন থেকে হারিয়ে যাক। আমি কবি সাহিত্যিক নই, আমি সাধারণ এক বেকার ছেলে। এইসব ভালোবাসার ব্যাখ্যার অনুভূতি গুছিয়ে বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধু এইটুকু জানি, আই লাভ হার, আই নিড হার। ইন দ্য স্পিড অফ মাই লাইফ আই কান্ট সারভাইভ উইদাউট হার। অভ্র কি বলবে কি বলা উচিত সব কেমন গুলিয়ে যাচ্ছে। সে কিছু বলার আগেই সেহেলার কণ্ঠ ভেসে এলো, তেপান্তর।
তেপান্তর সেহেলার পিছু পিছু গেস্ট রুমের দিকে হাঁটা ধরলো। রুমটা বেশ পরিপাটি, একটা মিষ্টি সুঘ্রাণ নাকে লাগছে। জানালা দিয়ে বাহিরে তাকাতেই এক চলতি হাসি ফুটলো তেপান্তরের ঠোঁটে। ঘরটি বাড়ির শেষ প্রান্তে, জানালা দিয়ে বাড়ির পেছনের বাগান স্পষ্ট দেখা যাচ্ছে। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, বেলি, হাসেনা হেনা, জেসমিন সহ আরো বেশ কয়েক প্রকার ফুলের শাড়ি। বাগানের এক পাশে গুটি কয়েক রঙ্গনার জবার ঝাড়, আর এক পাশে সূর্যমুখীর কয়েকটি গাছ। তাকে অবাক চোখে জানালায় বাহিরে তাকিয়ে থাকতে দেখে সেহেলা বললেন, ওসব গাছের যত্ন রোদই করে, যদিও তার পছন্দের কাতারে জায়গা করে নিয়েছে কেবলই সূর্যমুখী।